বন্ধুর উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি একটি গোয়েন্দা গল্প এবং কিরিটি। প্রথমে দেখানো হতে থাকে কিন্নর দলের একটি নাটক মঞ্চস্থ হচ্ছে। দিন পরে থিয়েটার মঞ্চে একটির নাম হচ্ছে শকুন্তলা এবং তার পরিচালনায় রয়েছে বিনায়ক সেন। নাটক আস্তে আস্তে এগোতে থাকলে তার মাঝখানে যে শকুন্তলা হয়ে তার অভিনয় দেখতে দর্শক আসন থেকে একজন লোক একেবারে প্রথম সারিতে বসে আছে, সাদা কুর্তা ধুতি। তার নাম এখানে রাঘব সরকার। সে এখানে এই নাটকের প্রযোজনায় ছিল। শকুন্তলাকে দেখে বারবার হাততালি দিয়ে উঠছে। নাটক এখানে খুব ভালোভাবে সফল হয়, সকলের ভীষণ পছন্দ হয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে একজন সংবাদপত্র অফিস থেকে পত্রকার শকুন্তলা নাটকটি সফল হওয়ার জন্য তার পরিচালক সেনের থেকে ইন্টারভিউ নিয়ে জানতে চাইছে কেন এতদিন বাদে সে শকুন্তলা নাটকটি উপস্থাপনা করল। তো এখানে বিনায়ক সেন বলতে থাকে মূলত তিনটে কারণের জন্য সেটা সে করেছে। কোনটা হচ্ছে যে জিনিসটা এত এপিক, এই জিনিসপত্র এখনকার যুগে ছেলেমেয়েরা ভুলতে বসেছে। মধ্যে সমান তালে রয়েছে প্রেম, বিরহ এবং মিলন। এই নাটকটার একটা অদ্ভুত হিউম্যান অ্যাপিল আছে। এটা সে বলে যে বিনায়ক সেনের মতে বারবার রিকল করে জেনারেশনকে বুঝিয়ে দেওয়া উচিত। সবার শেষে তৃতীয়ত যে বিষয়টা সেটা বিনায়ক সেন বলে নাট্যকলার মধ্যে যে ফ্লেভারটা আছে ন্যূনতম সর্বোচ্চ সেটা সে ফিরিয়ে আনতে চাইছে, এইটুকু। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে শকুন্তলা যে গ্রিন রুমে বসে হাতে পরিয়ে দেওয়া দুষ্মন্তে সেই আংটিটা দেখতে থাকছে। যে আংটিটা পরিয়ে দেওয়া হচ্ছে সেটা নকল না, একদমই আসল। এবং সে এখানে তার দুষ্মন্তের কথা ভাবতে থাকছে আর খুশি হচ্ছে। এদিকে আবার দেখাতে থাকে যে দুষ্মন্ত এসে শকুন্তলাকে বলতে থাকছে বাইরে প্রেস মিট হচ্ছে, নাটক খুব ভীষণভাবে সফল হয়েছে, কেউ হয়তো খানিকক্ষণ বাদে বাইরে যেতে হতে পারে কারণ তার অভিনয় সকলের খুবই ভালো লেগেছে। উত্তর এখানে শকুন্তলা বলতে থাকে মানে প্রথমবার সে মঞ্চে উঠে অভিনয় করেছে। তার দুষ্মন্তের কথা শুনে তার মনে হচ্ছে এখানে যে গাছে উঠতে না উঠতেই এক কাঁদি। শকুন্তলা এটাও বলে যে সব নকল জিনিসের প্রতি তার কোনো আকর্ষণ। দুষ্মন্ত এখানে শকুন্তলাকে বলে ওঠে যে আংটিটা সে পরিয়ে দিয়েছিল সেটা কোনোভাবেই নকল। শকুন্তলা এখানে দুষ্মন্তকে বলে সে খুব ভালোভাবে জানে যে এটা আসল, তার জন্যই সে এটা এখনো খোলেনি। এদিকে আবার দেখাতে থাকে যে শকুন্তলা দুষ্মন্তকে প্রশ্ন করছে যে এই আংটিটা সে কোথা থেকে পেয়েছে। জিনিসটা দেখে মনে হচ্ছে খুবই মূল্যবান, দেখে তো অ্যান্টিকো মনে হচ্ছে। তোরে দুষ্মন্ত বলে এটা সে বংশ পরম্পরায় পেয়ে এসেছে, উত্তরাধিকার সূত্রে প্রথমে তার ঠাকুমা পেয়েছিল, তারপর তার মা, এখন থেকে এটা শকুন্তলার হাতেই থাকবে। শকুন্তলা এখানে কথাটা শুনে ভীষণ খুশি হয়। এদিকে আবার দেখাতে থাকে তখনই গ্রিন রুমের মধ্যে একজন নাট্য ব্যক্তি এসে শকুন্তলা এবং দুষ্মন্তকে বলতে থাকে যে দুষ্মন্তের সাথে দেখা করার জন্য সুব্রত বলে একজন ব্যক্তি এসেছে, তার এখানে মুখের মধ্যে চাপ দাঁড়িয়েও আছে। তুমি দুষ্মন্ত চিনতে না পারলে সেই লোকটাকে দিয়ে সেই ব্যক্তিটিকে আনিয়ে। এদিকে আবার দেখাতে থাকে যে ইন্টারভিউ পত্রকার আবার বিনায়ক সেনকে প্রশ্ন করতে থাকে শকুন্তলার মতো একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টারে সেই নতুন মুখ কেন এনেছে। তো বিনায়ক সেন এখানে বলতে থাকে যে এখানে নাটকটাই তার প্রশ্নের উত্তর। একটা মুখ খুঁজছিল যার মুখের মধ্যে ইনোসেন্স এবং ডেপথ দুটোই থাকবে। বিনায়ক সেন এটাও বলতে থাকে শকুন্তলা যে চরিত্রটা করেছে সাথে এখানে শকুন্তলা জীবনের মিলও ছিল, চরিত্রটাও ভীষণ ভালোভাবে সে ক্যারি করেছে। আর এখানে এই শকুন্তলাটা বিনায়ক সেনেরই আবিষ্কার। এদিকে আবার দেখানো হতে থাকে কিরিটির অ্যাসিস্ট্যান্ট সুব্রত, তার কথা কিছুক্ষণ আগে সেই নাট্যকর্মী জানিয়ে গেছিল দুষ্মন্ত এবং শকুন্তলাকে। গ্রিন রুমে তাদের দুজনের কাছে উপস্থিত হয়ে গেছে এবং এই দুজন নাট্যকর্মী দুষ্মন্ত এবং শকুন্তলার খুবই প্রশংসা করে তাদের নাটকের জন্য। এরা দুজন নাটকের বিষয়ে জানতে চাইলে সে জানে ভীষণ ভালো হয়েছে। তখনই শকুন্তলা সেখানে সুব্রতকে প্রশ্ন করে জিজ্ঞেস করে যে কিরিটি বাবু আসেনি কেন। উত্তরে সুব্রত বলতে থাকে যে একটা কেসের জন্য কিন্তু ফিরতে কয়েকদিন লাগবে। তারপরে এখানে শকুন্তলা বলে যে কিছু প্রবলেম তাদের মধ্যে অ্যারাইজ করছে, সেটাকে সলভ করার জন্য সে কিরিটির নাম্বার চায়। আর এখানে দুষ্মন্তের মুখ দেখে বোঝা যায় যে শকুন্তলার প্রবলেমের বিষয়ে দুষ্মন্তও জানে। তো ভালোভাবে এখানে শকুন্তলাকে কিরিটির নাম্বার দিয়ে দেয়। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকবেন সোম বলে একজন পুলিশ অফিসার কিরিটি রায়কে কল করে প্রথমে জানতে চায় যে সে বাড়ি ফিরেছে কি। পর সে বলতে থাকে যে আজকে সকালের খবর কাগজটা নতুন খবর বেরিয়েছে যার মধ্যে ইকোনমিক জুয়েলার্স এর মালিক রাঘব সরকারের ইকোনমিক স্ট্যাটাসের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বিভিন্ন বিস্ফোরক তথ্য দিয়েছে এই বিষয়ে। আর সে এটাও জানিয়ে দেয় যে রাঘব সরকার কোনোভাবে চুনোপুটি না, রাঘব গোয়াল নানা ধরনের বিভিন্ন সম্পত্তিরও মালিক সে। তো কিরিটি রায় বলতে থাকে যে তাহলে তো ভালোভাবে কেসটা সাজিয়ে সে অ্যারেস্ট করলেই পারে। ইভেন সোম এখানে বলতে থাকে উত্তর সহজে অ্যারেস্ট করা যাবে না, বিভিন্ন লয়ার এবং ট্রাস্টি বিভিন্ন জায়গায় ভালো করে সাজিয়ে রেখেছে সেই রাঘব সরকার। ইভেন সোম কিরিটি রায়কে এখানে আবার বলতে থাকে ভাবে তো ধরা যাবে না, কিন্তু মেন যে কাজটা তার চলে সেটা হচ্ছে জালিয়াতি। এই বিষয়টায় তারা ধরতে পারলেই হলো। আসলে এখানে নকল গ্রহ রত্নের ব্যবসা করে, বিভিন্ন জুয়েলারিতে সে বিভিন্ন জ্যোতিষী বসিয়ে প্রথমে সাধারণ মানুষ গিয়ে সেই জ্যোতিষীদের কাছ থেকে নিজেরা ঠকপর সেই জ্যোতিষীরাই আবার পাঠিয়ে দেয় ইকোনমিক জুয়েলার্সে এবং সেখানে নকল গ্রহরত্ন নিয়ে তারা আবার ঠকে যায়। দেখে কিরিটি রায় বলতে থাকে রাঘব সরকার ব্যক্তিটিকে তো মনে হচ্ছে সে নিজেই একটা রত্ন, তার বিষয়ে কি আর কোনো ইনফরমেশন পাওয়া যেতে পারে। উত্তরে এদিকে আবার শিবেন সোম বলতে থাকতো বলতে তারা এইটুকুই পেয়েছে যে ব্যক্তিটি বিপত্নী, বাড়ি আছে, 17টা গাড়ি আছে, বোলপুর এবং দীঘাতে রিসর্টও আছে। বাকি ইনফরমেশনের জন্যই তারা ভরসা করছে এখন কিরিটি রায়ের একজন পান খেতে পাগল
মানুষ। মজা করে এটাও বলে যে সে পিএইচডি, অর্থাৎ এখানে পোটাটো হাইলি ডিফেক্টিভ। কিরিটি রায় জানিয়ে দেয় এইটুকুই যথেষ্ট তার জন্য, বাকিটা আগামীকাল সন্ধ্যেবেলায় গিয়ে শিবেন সোমের সাথে সে কথাবার্তা বলে জেনে নেবে। আবার দেখাতে থাকে যে কিরিটি রায়ের কাছে তার পত্নী কৃষ্ণা চলে এসেছে। ফোনের মধ্যে এই কথোপকথনগুলো শুনে নিয়ে কিরিটিকে প্রশ্ন করতে থাকে। তো বললো যে এতদিন বাদে বাড়ি ফিরেছে, তার বউকে নিয়ে আগামীকাল সন্ধ্যেবেলা ঘুরতে যাবে, সিনেমা দেখবে, খাবার খাবে, একসাথে সময় কাটাবে। কিরিটি রায় বলতে থাকে এতদিন বাদে শহরে এসেছে, শহরের হালচালের বিষয় তো তার জানা উচিত, আগামীকাল না হলে তারা পরশুদিন যাবে ঘুরতে। তার বউ কৃষ্ণা তো এখানে ভীষণ ভালোভাবে জানে যে খাবারের থেকে খবরের প্রতি বেশি ইন্টারেস্ট এখানে কিরিটি রায়। আবার দেখায় যে অ্যাসিস্ট্যান্ট সুব্রত চলে এসেছে কিরিটির কাছে। কৃষ্ণা আর কিরিটির এখানে কথোপকথন শুনে বলতে থাকে সুব্রত সরকার নামটা সে আগামীকালও শুনেছে। যখন শকুন্তলা নাটকটা দেখতে গেছিল তখন এটারে দর্শক আসনে একদম প্রথম সারিতে সেই লোকটা বসেছিল, বারবার অদ্ভুতভাবে আওয়াজ করছিল এবং দিচ্ছিল। কিরিটি রায় এখানে সুব্রত থেকে জানতে চায় কেন, কারণটা কি সে বুঝতে পেরে। উত্তরে সুব্রত বলতে থাকে একজন ডিস্টার্বিং এলিমেন্ট যে একটু বেশি বোদ্ধা, এই জিনিসটা বোঝানোর জন্যই হয়তো করছিল। উনি কিরিটি থিয়েটারে সেই নাটকের টিকিটটা নিয়ে সুব্রতকে দেখিয়ে বলতে থাকে যে সে নাটকটা ভালোভাবে দেখে এসেছে কিন্তু টিকিটটাই ভালোভাবে দেখেনি, এটা তো ভালো জিনিস। টিকিটের ওপর জলজল করে লেখা নামটা বোঝা। শকুন্তলার নাটকটা প্রযোজনাই করেছে এই রাঘব সরকার, সে ওখানে কোনোভাবে অহেতুকভাবে হাততালি দেয়নি। সুব্রত বলতে থাকে এরপরই সে বুঝতে পেরেছে জিনিসটা কেন হয়েছে। ফ্ল্যাশব্যাকের দৃশ্য তার মনে পড়তে থাকে যে অতিথি হিসেবে সেই ব্যক্তিটিকে অর্থাৎ রাঘব সরকার পুষ্পস্তবক দেওয়া হয়েছে। কৃষ্ণা এখানে প্রশ্ন করে বলতে থাকে যে এই জিনিসটা বারবার মাথায় আসছে যে লোকটার এত টাকা থাকা সত্ত্বে সে সামান্য নাটকে কেন টাকা ঢালতে গেল। তাদের দুজনের কথোপকথনে তো মনে হলো যে লোকটার ট্র্যাক রেকর্ড কোনোভাবেই ভালো না। এখানে উত্তরে কিরিটি বলতে থাকে যে তারও এটা জিনিসটা মনে হয়েছে, সে ভেবেছিল হয়তো বড় লোকের খামখেয়ালিপনা, কিন্তু এখন মনে হচ্ছে অন্য উদ্দেশ্য আছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে রাঘব সরকার বলে একজন অধ্যাপক বিমল বলে তাকে খুবই খারাপভাবে থ্রেট করতো একটা বিষয় নিয়ে হেসে হেসে রেগে রেগে বলতে থাকছে অধ্যাপককে যে সে নিশ্চয়ই ভুলে যায় তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল, সে যদি তাকে টাকা না দিত সে হয়তো তার বাড়িটাও বাঁচাতে পারতো। অধ্যাপক বিমল বলতে থাকে সেই জিনিসগুলো কখনোই অস্বীকার করে। তোরে রাঘব সরকার বলতে থাকে যে কথায় কোনোভাবেই চিড়ে ভেজে নাচ করতে হবে, সে নিশ্চয়ই স্বামীজির কর্মযোগ পড়েছে। অধ্যাপক বিমল বলতে থাকে রাঘব সরকার কিন্তু সে যে কাজ বলছে সেটা তো কর্ম নয়, দুষ্কর্ম হবে। এখানে বলতে থাকে রাঘব সরকার যে কর্মই হয়, সে নিশ্চয়ই রবি ঠাকুর পড়েছে, ওরা কাজ করে। বিমল এখানে রাঘব সরকারকে বলতে থাকে যে সে চেষ্টা করবে কিছু কিস্তিতে তার টাকা ফেরত দিয়ে দেওয়া। রাঘব সরকার বলতে থাকে বাঙালি জাতিটা এই কিন্তু করেই উচ্ছন্নে গেল। এখানে তাকে আবার মনে করিয়ে দেয় সে তাকে কথা দিয়েছে, কথা দিয়ে কথা না রাখাটাকে পাপ বলে। অধ্যাপক বিমল বলতে থাকে পাপ কথাটা তার মুখে মানায় না। এখানে অধ্যাপক বিমল কথা দিয়েছিল সে তার ভাইজি শকুন্তলার সাথে রাঘব সরকারের বিয়ে দেবে, কারণ সে কিছুদিন আগে টাকা নিয়েছিল গবেষণায়, তার অনেক টাকা খরচ হয়ে যাওয়ার শকুন্তলাকে দেখেই সরকার এখানে শকুন্তলা নাটকের উপর টাকা ঢেলেছিল, তার কাকাকেও এখানে সাহায্য করেছিল। এই দৃশ্য আবার দেখানো হতে থাকে যে কৃষ্ণার কাছে একটা ফোন এসে, এটা আর কেউ না শকুন্তলা কল করে। কৃষ্ণা এখানে কিরিটি রায়কে ফোন দিলে কিরিটি রায় তার শকুন্তলার সাথে কথা বলে। শকুন্তলা তাকে জানায় যে সে তার সাথে দেখা করে কথা বলতে। তোর এখানে কিরিটি রায় জানিয়ে দেয় যে আগামীকাল সকালে তার বাড়িতে চলে আসতে, সরাসরি সম্মুখে বসে কথা হবে। কল কাট হয়ে গেলে এখানে কৃষ্ণা জিজ্ঞেস করে যে কে মহিলা। তোরে কিরিটি রায় বলতে থাকে যে একজন মহিলা এবং নায়িকাও সে। ব্রত বলতে থাকে সম্ভবত শকুন্তলা, কারণ সেই তার থেকে নাম্বার চেয়েছিল কিরিটি রায়। ব্রত বলে যে কিরিটির নাম্বার চেয়েছিল সে তাকে দিয়ে দিয়েছে না। এখানে মজা করে প্রশ্ন করতে থাকে সুব্রত মাত্র কিরিটিরই নাম্বার কেন চাইলো, এখানে সুব্রত নাম্বারও তো সে চাইতে পারতো, কারণ তাকেও তো দেখতে হিরোর মতো। কথাটা শুনেই কৃষ্ণা মজা করে বলতে থাকে সুব্রতকে বিধাতার খুবই খারাপ পরিহাস। সুব্রত কৃষ্ণাকে জিজ্ঞেস করে যে তার এখানে পরিহাসের কারণ কি। তোরে কৃষ্ণা বলতে থাকে যে তারা দুজন সত্য সন্ধান করে বেড়ায়, এটুকু জানে না যে কারণে কোনো কিছু এখানে হয় থাকে না। সুব্রত বলে পরিহাস হয় না কিন্তু তার সাথে তো হচ্ছে। কিরিটি এখানে উত্তরে বলতে থাকে যে সে এখানে যেহেতু একা থিয়েটারে দেখতে গেছে তার জন্য এখানে লেকপুল করছে কৃষ্ণা সুব্রতর। এখানে কৃষ্ণা বলতে থাকে যে সত্যি সবসময় অপ্রিয় হয়, তার কিছু করার। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে শকুন্তলা এবং দুষ্মন্ত মিলে রেস্তোরাঁয় বসে কথা বল। শকুন্তলা এখানে দুষ্মন্তকে জানাতে থাকছে যে দিনের পর দিন রাঘব সরকার বলে ব্যক্তিটা কাকু অধ্যাপক বিমল চৌধুরীকে সে ব্ল্যাকমেল করে যাচ্ছে, তার ভালো লাগছে না জিনিসটা। দিনের পর দিন মানুষটাও অসুস্থ হয়ে যাবে, তার উপর ভীষণভাবে চাপ পড়ছে, তার হাই ব্লাড প্রেশারও আছে। এটাও জানে দুষ্মন্তকে যে এই অবস্থায় তো সে তার কাকুকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারে না। দুষ্মন্ত বলতে থাকে হ্যাঁ সব থেকে কম তারা ন্যূনতম ভাবে না তো গিয়ে একটা ডায়েরি করতে পারে। উত্তরে শকুন্তলা বলতে থাকে এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না, কারণ তার কাকু জানিতে আরো বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিপদ আরো বেড়ে যাবে তাদেরই। দুষ্মন্ত এখানে প্রশ্ন করতে থাকে শকুন্তলাকে সে তো তার থেকে নাম্বার চেয়েছিল কিরিটি রায়ের অ্যাসিস্ট্যান্ট সুব্রত থেকে, সেই বিষয়টা সে কি করেছে। উত্তরে শকুন্তলা জানায় সে কথা বলেছিল ফোন, আগামীকাল সকালে সে সরাসরি মুখোমুখি কথা বলতে যাবে, ডেকে পাঠিয়ে। শকুন্তলা এখানে দুষ্মন্তকে আগামীকাল তার সাথে যাওয়ার প্রস্তাব দিলে উত্তরে দুষ্মন্ত বলতে আগামীকাল তাদের শো আছে এবং স্টেজ রিহার্সালও আছে। রিহার্সালের নয় এখানে শকুন্তলা অ্যাবসেন্ট থাকে। এখানে
দুষ্মন্তকে সব দিকটা সামলাতে হবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে শকুন্তলাদের বাড়িতে একটি ব্যক্তি আপাতমস্তক সাদা চাদর মুড়ি দিয়ে ঢুকছে। তার দিকেই তাকিয়ে আছে ওপরে দাঁড়িয়ে থাকা তাদের ঘরের মধ্যে মহিলা এবং সেই ব্যক্তিটিকে সে দেখে নেয়। তারপর কিছুক্ষণ বাদেই দেখা যায় শকুন্তলাও তার বাড়িতে ফিরে এসেছে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে রাঘব সরকার এবং অধ্যাপক বিমল চৌধুরীর মধ্যে কথোপকথন। রাঘব সরকার আবার অধ্যাপককে বলতে থাকছে যে রাঘব সরকার অধ্যাপককে যেমন বলবে সেরকমই তাকে কাজ করতে হবে। কারণ প্রথম কথা, এখানে অধ্যাপক তাকে কথা দিয়েছিল। রাঘব সরকার এখানে ভদ্র মানুষের একটাই কথা, না হলে অন্য পথেও সে অনেক কিছু করতে পারে। উত্তরে এখানে অধ্যাপক বলতে থাকে যে তাকে শাসনের এভাবে কিছু নিতে তাকে বলেছে, তার কথা অনুযায়ী সে কাজ ঠিকই করবে। রাঘব সরকার এখানে উপহাস করে বলতে থাকে যে এটা দুটোই পাওয়ার খেলা। বিমল চৌধুরীও কিছু পাবে, রাঘব সরকারও কিছু পাবে। অধ্যাপক বিমল চৌধুরী এখানে পাবে টাকা, রাঘব সরকার পাবে শকুন্তলাকে। বিমল চৌধুরী এখানে বলতে থাকে যে একটু ভদ্রভাবে কথা বলছে, যতই হোক শকুন্তলা তার মেয়ে। সরকার বলতে থাকে যে কারেকশন করে যে সে তার মেয়ে না, সে তার ভাইঝি। সে এটাও এখানে কথা দিতে থাকে যে শকুন্তলাকে সে রানীর মতো করে রাখবে, সুখে রাখবে। অধ্যাপক বিমল চৌধুরী এখানে রাঘব সরকারকে বিদায় দেওয়ার চেষ্টা করে এই বলে যে তার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। রাঘব সরকার জানতে চায় সে কি ওষুধ খায়। উত্তরে অধ্যাপক বিমল চৌধুরী বলে তার হাই ব্লাড প্রেশার আছে, উত্তেজনা হলে অসুস্থ হয়ে পড়ে। রাঘব সরকার এখানে মজা করে বলতে থাকে যে তাকে অসুস্থ হতে না নেই, তার জন্মদিন সেখানেই আগে ভাগে তাদের কথার মতো এখানে শকুন্তলার সাথে রাঘব সরকারের এঙ্গেজমেন্টের কথা সেখানে বলবে। তখনই সেখানে উপস্থিত হয়ে যায় শকুন্তলা হাই ব্লাড প্রেশারের ওষুধ নিয়ে তার কাকুকে দেওয়ার জন্য। এই ওষুধ দেওয়ার সময় রাঘব সরকার দেখতে পায় শকুন্তলার হাতে সেই দুষ্মন্তে দেওয়া আংটি। শকুন্তলা সেখান থেকে চলে যাওয়ার পর সে বিমল চৌধুরীকে বলতে থাকে আংটিটা কি তার ভাইজিকে সে গড়িয়ে দিয়েছে। তার হাতে আংটিটা দেখেই বুঝেছে যে বেশ পুরনো অ্যান্টিক এবং জিনিসটা মূল্যবানও যথেষ্ট। এটাও সে জানিয়ে দেয় অধ্যাপককে যে এটা বেশি দিন তার হাতে থাকবে। বহুমূল্য আংটিটা রাঘব সরকার নিয়ে নেবে, আর কথাও দিচ্ছে যে তার পরিবর্তে একটা ভালো অন্য আংটি পরিয়ে দেবে তাকে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে শকুন্তলাদের বাড়ি থেকে সেই আপাতমস্তক কাপড় মুড়ে ব্যক্তিটা বেরিয়ে যায়। তাদের বাড়িতেই দাঁড়িয়ে থাকা উপরে ব্যালকনি থেকে দেখতে থাকে এই মহিলাটি আবার উপর থেকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সকাল হয়ে গেছে আর অধ্যাপক বিমল চৌধুরী সেই মহিলাটির সাথে, আসলে এখানে এই মহিলাটির নাম হচ্ছে সরমা। সে এখানে এই শকুন্তলাদের বাড়ির কেয়ারটেকার কাজের লোক। বিমল চৌধুরী এখানে জানতে চায় সরমার থেকে যে মেয়েটাকে দেখলেও সকাল সকাল বেরিয়ে গেছে শকুন্তলা, সে কখন আসবে আর কোথায় গেছে জানি কি। তোরে সরমা বলতে থাকে যে দুপুরে ফিরবে সেটা বলে গেছে শকুন্তলা, কোথায় গেছে সেটা সে বলে যায়। তো এখানে বিমল চৌধুরী বলতে থাকে হয়তো আবার থিয়েটারে ছুটেছে, তার আগেই বোঝা উচিত ছিল। সে যখন পারমিশনটা দিয়েছিল তার না দেওয়াই উচিত ছিল। মেয়েটা একেবারে যখন তখন বাড়ি আসছে আবার বেরিয়ে যাচ্ছে। তো এটাও ঠিক সেই মুহূর্তে মেয়েটার মুখের দিকে তাকিয়ে সে তাকে না করতে পারেন। সরমা কেয়ারটেকার এখানে বলতে থাকে যে বিনায়ক সেন যখন এসেছি ভাইজি নাটকের জন্য তখন সে না করে দিলেই পারত। বিমল চৌধুরী বলতে থাকে ব্যক্তিটা এমন ভাবে তার হাতে পায়ে ধরেছিল সে ফিরিয়ে দিতে পারেন। সরমা বলতে থাকে এটাই একদম সত্যি কথা। বিমল চৌধুরী মানুষের মনটা অনেকটা বড়, এখানে তার কাছ থেকে কেউ কিছু চাইলে ফিরিয়ে দিতে পারেন। বিমল চৌধুরী এখানে শকুন্তলার প্রশংসা করে বলে যে মেয়েটা খুব ভালো নাটক করে। তার প্রথম নাটকেরই প্রশংসা কাগজে বেরিয়েছিল, সে পড়েছে। এখানে নিজেও চেয়েছিল বিমল চৌধুরী একসময় নাটক করতে, অভিনয় যেহেতু সে যেতে পারেনি অধ্যাপনায় ছিল, এই ভীষণভাবে এখানে সমর্থন করেছে তার ভাইজিকে। সরমা বলতে থাকে যে পরের বার শোয়ে দেখে এলেই তো পারে। বিমল চৌধুরী বলতে থাকে হ্যাঁ এবারে শরীরটা ঠিক ছিল না, কিন্তু পরের বারের শোয়ে সে নিশ্চয়ই যাবে। এখানে সরমাকে ওই বিষয়ে প্রস্তাব দিলে সরমা কিছু বলে না, অবহেলা চলে, হেসে নেয়। এদিকে আবার দেখানো হতে থাকে যে বাড়িতে চলে এসছে শকুন্তলা কিরিটিকে সে সমস্ত ঘটনাগুলো খুলে বলে। সরকার ইকোনমিক জুয়েলার্স, তার কাকু অধ্যাপক বিমল চৌধুরী এসে যাওয়া ব্ল্যাকমেল হওয়া, সরকারের এখানে ইচ্ছা শকুন্তলাকে বিয়ে করতে। সেটাও জানায় যে তার কাকু বিমল চৌধুরী এই বিষয়টা জানে যে তার একটা স্টেডি রিলেশনশিপ আর কাকু বিমল চৌধুরীরই ছাত্র দুষ্মন্তের সাথে। তারা দুজনেই তো একসাথে নাটক করেছিল শকুন্তলা, কিন্তু এই রাঘব সরকারের সাথে ফেসে থাকার জন্য তার প্রিয় ছাত্রকেও সে মেনে নিতে রাজি হচ্ছে না। শকুন্তলা এখানে এটাও জানিয়ে দেয় যে কোনোভাবে সে রাঘব সরকারের মতো জালিয়াত বাজে লোককে বিয়ে করতে পারবে না। তো তার কাকুর কথাতে এটা তাকে মানতে বাধ্য হচ্ছে। কিরিটিরা এখানে বলতে থাকে শকুন্তলাকে তাহলে তারা পুলিশে কেন রিপোর্ট করেন। এখানে বলতে থাকে শকুন্তলা যে তার কাকুরই এখানে নিষেধ আছে যে কোনোভাবেই তারা পুলিশে রিপোর্ট করতে পারবে। সমস্যা খানিকটা তার কাকুরেরও হতে পারে, এতে যতজন থাকে তাদের প্রত্যেকের বিপদ হবে। তাই এখানে শকুন্তলা বলতে থাকে কিরিটি রায়কে যে সে যেন পার্সোনালি কেসটা একটু দেখে। কিরিটি রায় এখানে বলতে থাকে ব্যক্তিগতভাবে কিভাবে সাহায্য করতে পারে সে শকুন্তলাকে। শকুন্তলা এখানে বলতে থাকে যে আগামীকাল তার কাকু বিমল চৌধুরীর জন্মদিন, ব্রত এবং কিরিটি রায় দুজনকেই এখানে শকুন্তলা ইনভাইট করছে। শুধুমাত্র এটাই চাইছে যে কাকুর সাথে সে যেন গিয়ে সরাসরি কথা বলে। এটাও জানিয়ে রাখে কাকুকে এই কিরিটি রায়ের বিষয়েও সে এখানে জানায়। কিরিটি রায় সুরে জানিয়ে দেয় যে হ্যাঁ তারা নিমন্ত্রণ গ্রহণ করছে, আগামীকাল জন্মদিনের পার্টিতে তারা যাবে। যাওয়ার সময় শকুন্তলা আরেকবার ফিরে বলতে থাকে যে তারা কিন্তু খুবই বিপদের মধ্যে। হাত ধরে কিরিটি বলতে থাকে যে সে দেখছে কি করতে পারে। এদিকে দৃশ্যে দেখানো হতে থাকে যে শকুন্তলা কিরিটি রায়ের ঘর থেকে বেরিয়ে যায়, তখনই তার পেছনে একজন ব্যক্তি ধাওয়া করা শুরু করে। এই দৃশ্যটা দেখে নিয়ে সুব্রত ডাকে কিরিটিকে, তাকেও এই দৃশ্যটা সে
দেখায়। এই কথাটা সুব্রত জানিয়ে দেয় কিরিটিকে যে এই ব্যক্তিটিকে সে নাটকের জায়গাতেও দেখেছে, থিয়েটারে এসেছিল শকুন্তলার নাটক দেখতে। এই কথাটা শুনেই কিরিটি বলতে থাকে সুব্রতকে যে নাটক একেবারে জমে উঠেছে। দেখি আবার জন্মদিনের স্থলে দেখাতে থাকে শকুন্তলাদের বাড়ি। শকুন্তলা সমস্ত গেস্টদের আমন্ত্রণ জানাচ্ছে ঘরের ভেতর তাদের আগমনের জন্য। প্রথমে একজনকে আসতে দেখা যায়, সুধীর চক্রবর্তী বলে ব্যক্তি। আসলে এখানে বিমল চৌধুরীর কলিগ, দুজন একসাথে অধ্যাপনা করে এবং ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, ছোটবেলার বন্ধু। সুধীর চক্রবর্তী জিজ্ঞেস করে শকুন্তলাকে যে তার বন্ধু কোত্তরে। শকুন্তলা বলে তার ঘরে নিজের সাজে ভালো করে তৈরি হচ্ছে। সুধীর চক্রবর্তী বলতে থাকে বড় হওয়ার সাথে সাথে তার সাজটা বেড়ে গেছে। উত্তরে শকুন্তলা বলে সেও যে সেজে এসেছে, অর্থাৎ সুধীর চক্রবর্তী, তাকেও খুব সুন্দর লাগছে, একদম ফিটফাট। চক্রবর্তী যেতে যেতে বলতে থাকে যে সে যদি তার অল্প বয়সে চেহারা দেখতো প্রেমে পড়ে যেত, ভীষণ হ্যান্ডসাম ছিল। এদিকে আবার দেখাতে থাকে যে দুষ্মন্ত এসে উপস্থিত হয়েছে। শকুন্তলা তাকে দেখে বলতে থাকে যে তার তো নিমন্ত্রণ ছিল। দুষ্মন্ত আবার চলে যেতে গেলে শকুন্তলা তাকে আটকে। তারপর হেসে বলতে থাকে নিজের বাড়িতে আবার নিমন্ত্রণ কি? দুষ্মন্তের হাতের উপহারটা দেখে বলতে থাকে এখানে শকুন্তলা যে এটা কি। দুষ্মন্ত এখানে হেসে বলতে থাকে যে তার স্যারের প্রিয় বই অ্যাপ্লাইড কেমিস্ট্রি। সে জানতে চায় শকুন্তলা থেকে রাঘব সরকার কি উপস্থিত হয়েছে। উত্তরে শকুন্তলা জানায় এখনো আসেনি। এদিকে আবার দেখানো হতে থাকে ঘরের মধ্যেই বসে বিমল চৌধুরী অধ্যাপনার সামনে নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে, সাজছে। এদিকে আবার দেখানো হতে থাকে অধ্যাপক বিমল চৌধুরীর ঘরের নিজের ওয়ার্ডরোব থেকে অনেকখানি টাকা বের করে ড্রেসিং টেবিলের উপর রেখে তখনই তার দিদির ছেলে রঞ্জন বোস উপস্থিত হয়ে যায় আর বলতে থাকে মামাকে যে সবাই নিচে তার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যে। বিমল চৌধুরী এখানে বলতে থাকে রঞ্জনকে যে বোনকে একটু পাঠিয়ে দিতে, অর্থাৎ এখানে শকুন্তলার কথা বত্তরে হেসে এখানে রঞ্জন বলতে থাকে সবাই যদি তার বোন হতো তাহলে দেশটা বনে জঙ্গলে পড়ে যেত। বিমল চৌধুরী রঞ্জনকে বলতে থাকে যে কথা না বাড়িয়ে যেটা বলেছে সেটাই যেন সে করে। আবার পার্টির দৃশ্যে দেখানো হতে থাকে কথা বলছে সুব্রত এখানে শকুন্তলাকে প্রশ্ন করে যে তারা প্রত্যেক বছর নিশ্চয়ই তার কাকুর জন্মদিন সেলিব্রেট করে। উত্তরে এখানে হেসে শকুন্তলা বলতে থাকে তার কাকু বিমল চৌধুরী এই বিষয়ে ভীষণ সেন্সিটিভ, তার জন্মদিন নিয়ে, তাই প্রত্যেক বছর সব মানুষকে ডেকে এসে সেলিব্রেট করে নিজে থেকে। দিকে দেখায় তখনই সেখানে রঞ্জন উপস্থিত হয়ে শকুন্তলাকে বলতে থাকে তার কাকু তাকে ডাকছে ঘরে আর সেদিকে যেতে। সেখান থেকে চলে যাওয়ার পর কিরিটি প্রশ্ন করে এখানে দুষ্মন্ত ব্যক্তিটির পরিচয়ের বিষয়ে সে কি কিছু জানে। উত্তরে দুষ্মন্ত বলতে থাকে তার স্যার অর্থাৎ বিমল চৌধুরীর দিদির ছেলে সে রঞ্জন বোস হলো দেশে ফিরে এসেছে। আগে ব্যাংককে কিছু কাজ করতো, জব করতো, এখন দেশে ফিরে এসে সিদ্ধান্ত নিয়েছে যে সে ব্যবসা করবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে রাঘব সরকার বলে ব্যক্তি একজন অ্যাসিস্ট্যান্ট শঙ্করকে নিয়ে এসেছে। রাঘব সরকার ঘরে ঢোকার সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার বলতে থাকে। আসলে এখানে এইটুকু সেন্স নেই যে জন্মদিনে হ্যাপি নিউ ইয়ার বলেন। রঞ্জন তার সামনে এলে রঞ্জনকে সে এখানে জন্মদিনে শুভেচ্ছা দিতে থাকে। রঞ্জন বলে যে আজকে তার জন্মদিন না, তার মামার জন্মদিন। রাঘব সরকার এখানে জানতে চায় যে এখানে তার মামা কোথায় আছে। রঞ্জন ঘোষ জানায় যে উপরে সরকার হয়তো ভাবে যে হয়তো সেই ব্যক্তিটি মারা গেছে। রঞ্জন ঘোষ বলে না, উপরে তৈরি হচ্ছে, সে কিছুক্ষণে আসছে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে বিমল চৌধুরী কথা বলছে নিজের ঘরে শকুন্তলার সাথে। এখানে শকুন্তলাকে জানিয়ে দেয় যে আজকের দিনই রাঘব সরকার তাকে চাপ দিয়েছিল যে শকুন্তলার সাথে রাঘব সরকারের এঙ্গেজমেন্টের কথা অ্যানাউন্সমেন্ট করবে। আজকেই চেয়েছিল যাতে এঙ্গেজমেন্টটা হয়েছে। অধ্যাপক এটাও জানায় যে তার ভাইজির কাছে সে যেন তাকে ক্ষমা করে। শকুন্তলা এখানে উত্তরে বলতে থাকে অ্যানাউন্সমেন্টের কি প্রয়োজন। বিমল চৌধুরী এখানে বলতে থাকে এটা সেই কাপুরুষ ব্যক্তি, সে তো জানে সে তাকে চাপ দিচ্ছে, তাকে এগুলো করতেই হবে। শকুন্তলা বলতে থাকে লোকটা প্রমাণ রাখতে চাইছে, তাই কাছে কোনো ব্যাপার না, কিন্তু সবশেষে যদি বিয়েটাই না হয় তাহলে কি হবে। এদিকে আবার পার্টির দৃশ্যে দেখানো হতে থাকে ভাই একত্র হয়েছে এবং চক্রবর্তী বলে বিমল চৌধুরী সেই কলিগ বন্ধুর ব্যাপারে কিছু ভালো মন্দ কথা বলছে। তারা বাল্য বন্ধু এ বিষয়ে জানাচ্ছে। তার থেকে কম্পিটিশনে সবসময় এগিয়ে ছিল এটাও জান। আর আজকে ৭২তম জন্মদিন আর ৭২ বছরে সে এখন যুবক, মজা করে এই কথাটাও বলে। এখনই দেখানো হতে থাকে সরমা, শকুন্তলা এবং বিমল চৌধুরী ঘর থেকে নামছে এবং ফটোগ্রাফার ছবি তুলছে। তারপরই তারা একসাথে চলে আসে কেক কাটার জন্য। কাটতে থাকলে তখনই দেখতে প্রথমে এখানে দুষ্মন্ত যে শকুন্তলার হাতে তার দেওয়া আংটিটা নেই। একইভাবে সেই দৃশ্যটা দেখে নেয় হচ্ছে রাঘব সরকার। প্রশ্নটা সে রঞ্জনকেও করে বসে। রঞ্জন জানায় সে উত্তর জানেন না। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে কিরিটি আর সুব্রতর সাথে কথা বলতে এসেছে রঞ্জন বকে। তাদের দুজনকে হার্ড ড্রিঙ্ক অফার করলে কিরিটি বলে সেই রস থেকে সে বঞ্চিত, হার্ড ড্রিঙ্ক স্পর্শ করে না। তাকে সুব্রতকে বলতে বলে যে গতকাল থেকে সে একটা ব্রত নিয়েছে, সেও পালন করছে, সেখানে হার্ড ড্রিঙ্ক স্পর্শ করবেন। রঞ্জন বোস এখানে ব্রতটা জানতে চাইলে সুব্রত জানে অন্যের টাকায় সে মদ্যপান করবে না, অন্যের প্রেমিকার দিকে তাকাবেন, অন্যের কথায় কোনোভাবেই সে চলবে না কোনোদিন। আসলে এখানে কথাটা খুঁচিয়ে সে রঞ্জন বোসকেই বলে, কিন্তু রঞ্জন বোস কথাটা বুঝতে পারেন। এদিকে দেখায় নাটকের পরিচালক বিনায়ক সেন এবং অধ্যাপক সুধীর চক্রবর্তী দুজনে কথা বলতে। চক্রবর্তী এখানে প্রশংসা করে বিনায়ক সেনের পরিচালনার এবং বলতে থাকে যে একজন নতুন মুখ নিয়ে শকুন্তলার জন্য ভালোই করেছে। পুরোনো যুগে ডাকসাইটে অভিনেত্রী থিয়েটারে সন্ধ্যামণির কথাও সে তুলে ধরে। এখানে বিনায়ক সেন বলতে থাকে এরকম অনেক মণিমাণিক্য তাদের থিয়েটারে শিল্পকলার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাঙালি যেহেতু এখানে খুবই আত্মমগ্ন জাতি, সব মানুষরা তাদের যোগ্যতম কোনো
কোনোভাবেই না অধিকার পেয়েছে, না প্রশংসা পেয়েছে, না পেয়েছে তাদের যোগ্যতম সম্মান। এটা সেই শিল্প জগতের মানুষদের দায়ের উপরই পড়ে সব জিনিসপত্রকে খুঁজে বের করে সকলের সামনে তুলে ধরা। চক্রবর্তী আবার বলতে থাকে যে এর পরের বারও যদি কমপ্লিমেন্টারি পায় তাহলে তার পত্নী অর্থাৎ মিসেসকে নিয়ে পরের বার আবার শকুন্তলার বাকি অংশটুকু দেখতে যাবে। সেন সম্মতি জানিয়ে দেয় এবং বলে যে তারা ইনভাইটেড। আবার দেখানো হতে থাকে যে শকুন্তলা এখানে এসে একা বসে থাকা দুষ্মন্তকে ডাকতে থাকছে। এখানে একা বিরলে কেন বসে আছে, তার সাথে যেতে পার্টির মধ্যে। তো এখানে বিরক্ত থাকার জন্য দুষ্মন্ত কোনো উত্তরই দেন। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে রাঘব সরকার এবং বিমল চৌধুরী কথাবার্তা বলছে। সরকার এখানে রাগারাগি করে বিমল চৌধুরীকে তাকে কথা দিয়েছিল যে জন্মদিনের কেক কাটা হয়ে গেলেই তার ভাইজির সাথে তার এঙ্গেজমেন্টের কথাটা অ্যানাউন্সমেন্ট করবে। তো সেই জিনিসটা তো এখানে কোনোভাবেই হচ্ছে না, তাহলে তার কথার খেলাপ কেন করছে? উত্তরে এখানে বলতে থাকে বিমল চৌধুরী আসলে এখানে কিছু সমস্যার মধ্যে পড়ে গেছে, তাই জিনিসটার একটু নড়চড় হচ্ছে। কিন্তু সেই জিনিসটা ভেবে দেখেছে যে তার টাকা সে তাকে ফিরিয়ে দিতে পারবে। এবারে হয়তো দিতে পারছে না, কিন্তু কিস্তিতে ফিরিয়ে দেবে আর ঠিক করেছে প্রথম কিস্তিটা আজকেই দেবে। সরকার এখানে চমকে জিজ্ঞেস করতে থাকে যে বিমল চৌধুরী টাকা কোথা থেকে পেল। এখানে সে শকুন্তলার হাতে সেই দামি আংটিটাও দেখতে পাচ্ছে না, সেটাই বা কোথায় গেল। মৃদুভাবে হেসে এখানে অধ্যাপক বিমল চৌধুরী বলতে থাকে সেই বিষয়ে ভাবতে হবে না রাঘব সরকার। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে শকুন্তলা প্রশ্ন করছে দুষ্মন্তকে তার অভিমানের কারণ কি, হঠাৎ করে সে এত রেগে গেল কেন। দুষ্মন্ত বলতে থাকে তাকে যে সেই আংটিটা দিয়েছিল সেটা তার বংশ পরম্পরায় পেয়েছিল তার মা ঠাম্মার হাত থেকে, সেটা তো সে তাকে জানিয়েছে। পরিবারের সম্মান জড়িয়ে এই বিষয়টার সাথে একবার পড়লে খোলা যায় না, সেই বিষয়েও তার জানা উচিত। এখানে শকুন্তলা বলতে থাকে যে বিনা কারণে সে খোলেন। আজকে যে এঙ্গেজমেন্টের কথা ছিল রাঘব সরকারের সাথে শকুন্তলা, সেই বিষয়ে সে নিশ্চয়ই জানে। এখানে একটু রেগে যায় দুষ্মন্ত এবং তাকে ধমকাতে থাকে। এই বিষয়ে জেনে সে কি বা করতে পারে। আবার দেখানো হতে থাকে নাট্য পরিচালক বিনায়ক শকুন্তলাকে এখানে দুষ্মন্তের কাছ থেকে নিয়ে পার্টির মাঝখানে এসে বলতে থাকে একটা বিশেষ অনুরোধ আছে যে সে যত ভালো অভিনয় করতে পারে তত ভালো সুন্দরী তার গানের গলা সে শুনেছে। এখানে শকুন্তলাকে সে অনুরোধ করে বলে আজকের দিনে যেন একটা মিষ্টি গান সে শোনায় তাদের। সরকারও বলে হ্যাঁ নিশ্চয়ই আজকের দিনে একটা দুকলি গান সে গেয়ে ফেলতেই। সরকার উত্তেজিত হয়ে বলে হ্যাঁ একটা মিষ্টি মেয়ের মুখ থেকে মিষ্টি গান শুনতে তার ভালোই লাগবে, দুকলি শোনালেই হয়। পরে এখানে দেখাতে থাকে যে সবার অনুরোধে বাধ্য হয়ে এক প্রকার শকুন্তলা পিয়ানো বাজিয়ে গান গাওয়া শুরু করে। আবার দেখানো হতে থাকে প্রথমেই খাওয়া শুরু হলে কিছুক্ষণের মধ্যে বিনায়ক সেন বলে তার যেহেতু ডায়াবেটিস তার জোর পেয়েছে, এক্ষুনি তাকে যেতে হবে মাইনাস করার জন্য, আর সে সেখান থেকে চলে যায়। তারপরে আবার দেখানো হতে থাকে যে বিরক্ত থাকার জন্য মানসিক মতো সেই পার্টি ছেড়ে বেরিয়ে যায়। তারপরে সেখান থেকে বেরোতে থাকে। সরকারের কথায় রঞ্জন বোস বলে ছেলে টিটি সব দিক দেখতে থাকে আর অনুমান করতে থাকে, বুঝতে থাকে যে কিছু একটা হচ্ছে সামনে, হয়তো এই পার্টির মধ্যে কিছু একটা হতে চলে। সুব্রতকেও ইশারা করে এসে বলে যেন এখানে রঞ্জন বোস আর সুমন্তকে ফলো করে দেখে তাদের সাথে কি হচ্ছে। আবার দেখাতে থাকে সুধীর চক্রবর্তী এসে বলতে থাকছে কিরিটি বিমল চৌধুরীর অনেক কপাল ভালো, তার বাবারও যে এত সুন্দর একটা দেখতে নাতনি পেয়ে তেমন রূপে তেমন গুণী, এত সুন্দর অভিনয় করে, তার সাথে গানের গলাও কত সুন্দর। তো এখান থেকে বেরোনোর জন্য বলতে থাকে গলা তারও একটু গলা ভেজানোর প্রয়োজন বলে সে শরবত আনার বাহানা করে রঞ্জন এবং দুষ্মন্তের পেছনে পালিয়ে যায়। চক্রবর্তী বলে তারও মনে পড়েছে তাহলে সেও একটু গলা বুঝিয়ে আর ঠিক। আবার দেখানো হতে থাকে শকুন্তলাদের বাড়ির ভেতরে চলে আসছে সুব্রত, কারণ সে এখানে রঞ্জন এবং দুষ্মন্তকে দেখতে পায়। উনি সে দেখতে থাকে রাঘব সরকার ব্যক্তিটি তার অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে দুষ্মন্তের পেছনে যেতে এবং কাছ থেকে সেই দামি আংটিটা উদ্ধার করতে। মেয়েটার কাছে যেহেতু আংটিটা নেই তাহলে এটা নিশ্চিত যে ছেলেটার কাছে আছে, এটাও জানিয়ে দেয় যে করে হোক তাকে ফেরত আনতে হবে। উনি সেখান দিয়ে সুব্রতকে যেতে দেখলে সে একটু হেসে থেমে যায় কথা বলা। সুব্রত এখানে তাদের সমস্ত বলা কথা শুনে নেয়। এদিকে দেখানো হতে থাকে সুব্রত ফিরে এলে কিরিটি তাকে ইশারায় জিজ্ঞেস করে যে কি হয়েছে। উত্তরে সুব্রত ইশারায় বলে যে হাত ফসকে বেরিয়ে গেছে তার। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বিমল চৌধুরী নিজের ঘরে গিয়েছিল থেকে টাকার কিস্তি দেওয়ার জন্য টাকা বার করছিল, তখন তার দস্তানা পরা হাত এসে তার মুখে ক্লোরোফর্ম দিয়ে চেপে ধরার পরই কোনো রকমের ইঞ্জেকশন তাকে পুশ করে দেওয়া হয়। এদিকে আবার পার্টির স্থলে দেখানো হতে থাকে এখানে শকুন্তলা নিজের ঘাড় ঘুরিয়ে দেখায় সকলেই পার্টির স্থলে উপস্থিত। আর তার গান এখানে শেষ হওয়ার পরই জোরে একটা চিৎকারের আওয়াজ পাওয়া যায় তাদের কেয়ারটেকার সরমা। সকলে মিলে যে দিক থেকে আওয়াজ এসেছে অর্থাৎ তার বিমল চৌধুরীর ঘরের দিকে ছুটে যায়। এখানে গিয়ে দেখতে পারে কিরিটি এবং বাকি সব বিমল চৌধুরী নিহত হয়ে গেছে। সেই দৃশ্য দেখেই এখানে সরমা চিৎকার করে উঠেছে। ডিটেকটিভ কিরিটি এখানে বিমল চৌধুরীর গায়ে হাত দিয়ে দেখে বুঝতে পারে যে সত্যি তার প্রাণ চলে গেছে। সকলকে জানিয়ে দেয় যে পুলিশ না আসা পর্যন্ত, তদন্ত ঠিকমতো শুরু না হওয়া পর্যন্ত, বাদ বিবাদ কিছু না হওয়া পর্যন্ত কেউ এই পার্টির স্থল থেকে বেরোতে পারবে। তোকে এটাও জানিয়ে দেয় থানায় ফোন করে পুলিশকে আনিয়ে নিতে। দেখায় পুলিশ এসে গেছে এবং সমস্ত কিছু চেক করে নিয়ে বিমল চৌধুরীর ঘর তারা সিল করে দিচ্ছে। এদিকে দেখায় পুলিশ এসেছে এবং
চৌধুরীর বাড়ির হাউস ফিজিশিয়ানও এসেছে, তার সাথে কিরিটি এবং সুব্রত কথা বলছে। কিরিটি এখানে বলতে থাকছে যে দুটো যেভাবে ঠিকরে বেরিয়ে এসেছে, তাদের পাশে কালশিটে দাগ, নাকের নিচে রক্তের ছাপ দেখে মৃত্যুটা এখানে স্বাভাবিক না। ফিজিশিয়ানও সেই কথাটাই বলে যে হ্যাঁ একদম সেটাই মনে হচ্ছে। এটাও বলে যে তার হাই ব্লাড প্রেশার ছিল, কিন্তু জন্য সে ওষুধ খেত, কিন্তু সেটা তার মৃত্যুর কারণ কোনোভাবেই মনে হচ্ছে। এটি বলতে থাকে এবার সকলকে প্রশ্ন করা শুরু করতে হবে। উনি প্রথমে সকলের মাঝখান থেকে বলে ওঠে রাঘব সরকার। এখানে উত্তেজিত হয়ে বলতে থাকে এখানে ডিটেকটিভের কি মনে হয়েছে, তারা সকল ভদ্রঘর থেকে আসে, সকলে এখানে খুন। এটি বলতে থাকে যে ধৈর্য ধরতে হবে, একটা অঘটন ঘটে গেছে, এখানে তদন্ত ছাড়া কেউই যেতে পারবে, তদন্তের স্বার্থে প্রত্যেককে এখানে উপস্থিত থাকতেই হবে। সেখানে প্রথমে রাঘব সরকারকে প্রশ্ন করতে থাকে খুনের সময় সে কোথায় ছিল। তোরে রাঘব সরকার বলতে থাকে কার কখন খুন হচ্ছে সে কি করে জানে। এটি এখানে বলতে থাকে তার মনে আছে কিছুক্ষণ আগে, মোটামুটি খুনের কিছু সময় আগে সে কাউকে কিছু একটা ইনস্ট্রাকশন দিচ্ছি। তোরে রাঘব সরকার বলতে থাকে একদম ঠিক কথা, সামনে অক্ষয় তৃতীয়া, যে তার জুয়েলারি শপের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেবে সেই বিষয়ে ইনস্ট্রাকশন দিচ্ছি। এটিটা জানতে চায় যে তার আগে রঞ্জনকে সে কোথায় যেতে বলেছিল। রঞ্জন এখানে উত্তর দেয় যে রাঘব সরকার তাকে বলেছিল এখানে প্রচন্ড তাড়া আছে, তাই সে যেখানে খাবার তৈরি হচ্ছে পার্টির জন্য সেখানে দেখতে গিয়েছিল। সুধীর চক্রবর্তীকে এখানে প্রশ্ন করা হলে সুধীর চক্রবর্তী বলতে থাকে তোর মুখ থেকে গলা ভেজানোর কথা শুনে তারও মনে হল গিয়ে কিছু একটু পান করে আসুক, তাই সে পাশের ঘরে গিয়েছিল। কেঁদে কেঁদে এটাও বলতে থাকে যে এই মদ তার জীবন থেকে অনেক কিছু কেটে নিয়েছে। বিনায়ক সেনকে এখানে প্রশ্ন করা হলে বিনায়ক সেন বলতে থাকে তার যেহেতু ডায়াবেটিস আছে, তার দরুন বারবার ওয়াশরুমে যেতে হয়, ঠিক এই কারণটার জন্যই সে এখন মঞ্চে অভিনয় করতে পারে না। বিষয়টা ঘন ঘনই তার সাথে ঘটে। চিন্তায় আবার বলতে থাকে আবার হয়তো তার পেয়েছে। এটি বলতে থাকে এখানে যে অঘটনটা ঘটেছে সেটা তারা ভালো মতোই বুঝতে পারে, মানে সকলের উপস্থিতির মধ্যে কেউ একজন খুনি। তদন্তের স্বার্থে এখানে প্রত্যেককে সহযোগিতা করতে হবে, কলকাতা ছেড়ে বাইরে কেউই এখান থেকে বেরোতে পারবে। পুলিশ বলতে থাকে যদি এমার্জেন্সির জন্য বেরোতেও হয় তাহলেও পুলিশকে থানায় জানিয়ে যেতে হবে। রাঘববাবু স্টাফ সাথে যাকে এনেছিল শঙ্করকে প্রশ্ন করল, শঙ্কর সে এক কথা রাঘববাবুর সাথেই সে সবসময় পার্টিতে ছিল। এখানে জানতে চায় যে বাড়িতে একজন মহিলাকে দেখা গিয়েছে, যে প্রথম গিয়েছিল সেই হত্যাস্থল করে সেই মহিলাটিকে, তার সাথে বা এখানে বিমল চৌধুরী সম্পর্ক কি। তোর এখানে উপহাস করে হেসে রঞ্জন উত্তর দেয় এই বাড়ির কেয়ারটেকার, সে কাজের লোক। এদিকে আবার দেখানো হতে থাকে কিরিটি রায়ের ঘরের জন্মদিনে তোলা ছবি দেখতে থাকছে নিজের কম্পিউটার। কিরিটি রায় তখনই তার ওয়াইফ কৃষ্ণা এসে বলতে থাকে অদ্ভুত বিষয়, লোকটা ভাবতেও পারেনি হয়তো তার জন্মদিনের দিনই তার প্রাণ চলে যাবে। পরে সে সরমার ছবি দেখে বলতে থাকে সে কে। এটি বলতে থাকে তাদের বাড়ির কেয়ারটেকার। উত্তরে বলতে থাকে কৃষ্ণা তো ভেবেছিল তাদের বাড়ির লোক কেউ হয়তো, কারণ এখানে শকুন্তলার মুখের সাথে মহিলাটার মুখের অনেক মিল আছে, বিশেষত চোখ দুটো। কিরিটিরা বলতে থাকে একদম কৃষ্ণা একদমই ঠিক ধরেছে। এদিকে দেখায় কৃষ্ণার থেকে ফোন চেয়ে কিরিটি শিবেন সোম অর্থাৎ পুলিশ অফিসারকে কল করে একটা দায়িত্ব দিয়ে দেয়। কি দায়িত্বটা সেটা এখানে দেখানো হয় না। এদিকে আবার দেখানো হতে থাকে যে শকুন্তলা গেছে দুষ্মন্তের বাড়ি, এখানে গিয়ে অনেকবার সে দরজা ধাক্কা দেয় কিন্তু কোনো রেসপন্স না। ফেরত যেতে গেলে দুষ্মন্তের বাড়ির কাজের লোক এখানে শকুন্তলাকে দেখে বলতে থাকে আচ্ছা সে তাদের বাড়ির দাদাবাবু তো ফেরত আসেনি, তাদের কি কোনো নাটক আছে। শকুন্তলা বলতে থাকে তাকে ফোনে না পেয়েই সে এখানে দেখা করতে এসেছে। লোক বলতে থাকে সে তো বাড়ি আসেনি, হয়তো দেশের বাড়ি গেছে, এটাও হতে পারে। শকুন্তলা বলতে থাকে যে তাকে অর্থাৎ দুষ্মন্তকে ফোনে না পেয়ে সে দেশের বাড়িতেও কল করেছিল কিন্তু সেখানেও সে যায়নি। কাজের লোক বলতে থাকে সে যদি ফিরে আসে তাহলে তাকে কি কোনো মেসেজ দিতে হয়। শকুন্তলা আর কোনো কথা না বলে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আবার শকুন্তলাদের বাড়ির দৃশ্যে দেখানো হতে থাকে শকুন্তলা বাড়ি ফিরে এসে দেখতে পায় যে সেখানে সরমার সাথে কথা বলছে, শকুন্তলা কোথায় আছে যাবতীয় জানতে চাই। শকুন্তলা তাদের সামনে গেলেই পুলিশ বলে যে অনুমতি আছে শকুন্তলাতে তাদের কাস্টাডিতে নিয়ে যাও। তারা শকুন্তলাকে এই বলে সাথে নিয়েও চলে যায়। এদিকে আবার কিরিটিদের বাড়িতে দেখাতে থাকে কিরিটি এখানে বলতে থাকে কেসটার দিকে যত এগোনো হচ্ছে তত জিনিসটা জটিল হচ্ছে। এখানে উপস্থিত থাকা পার্টিতে সেখানে কাউকেই সে সন্দেহের তালিকায় বাইরে রাখছে। এদিকে আবার দেখানো হতে থাকে অফিসার শিবেন সোম তাদের ঘরে পৌঁছে গেছে রিপোর্ট নিয়ে পোস্টমর্টেমে। এখানে রিপোর্ট দেখিয়ে বলতে থাকে যে ইনজেক্ট করে কোনো সেডাটিভের মাধ্যমে রক্তচাপ বাড়িয়ে এবং হার্ট ব্লক করে তাকে খুন করা হয়েছে। কিরিটিরা এখানে বলতে থাকে তার মানে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে তাকে বেহুশ করার চেষ্টা করা হয়েছে, তারপর ধস্তাধস্ত, তারপর ইনজেক্ট করে হত্যা করা হয়েছে। তো এখানে বলতে থাকে তাকে যে অর্থাৎ এখানে খুন করেছে বিমল চৌধুরীকে এই দুঃখ হাতটা কাটছিল। কথা শুনে কিরিটি বলতে থাকে একদম ঠিক কথা, কারণ তারা যখন প্রথমে সকলে ঘরে গিয়েছে কিরিটির নাকে সারা ঘরের মধ্যে ক্লোরোফর্মের মিষ্টি গন্ধ পেয়েছে। সে ড্রেসিং টেবিলের উপর টাকাও দেখেছে একগুচ্ছ, এখানে টাকার জন্য খুন হয়। কিরিটি আবার এদিকে অফিসার শিবেন সোমকে বলতে থাকে যে পার্টিতে যারা উপস্থিত ছিল প্রত্যেকে প্রিভিয়াস হিস্ট্রি চাই লাইফে, একদম নারী নক্ষত্র গৌড়া থেকে। অফিসার শিবেন সোম এখানে জানতে চায় শকুন্তলা বলে মেয়েটিকে কি তারা ছেড়ে দেবে। কিরিটি বলে একদমই না, সেই তো এই নাটকের মূল প্রাণ ভ্রমণকে এখানে অফিসারের কাস্টাডিতেই রাখতে সে সেফ থাকবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে রাঘব সরকার আর রঞ্জন ঘোষ দুজনে বসে কথা বলছে। শকুন্তলা যে অ্যারেস্ট হয়েছে রঞ্জন এই কথাটা রাঘবকে জানিয়ে দেয়। এখানে প্রশ্ন করতে থাকে পুলিশের কি এটা সন্দেহ হচ্ছে যে শকুন্তলা তার
কাকাকে খুন করে। উত্তরে রঞ্জন বলতে থাকে সে যাই হয়ে থাকুক না কেন, শকুন্তলা যদি বাড়িতে না থাকে তাহলে পতি আর যাই হয়ে থাকুক না কেন বাড়িটা একদমই তার। রাঘব সরকার বলতে থাকে এখানে তো তার কপাল খারাপ, একুল ওকুল দুকুলি গেল। রাঘব সরকার আবার বলতে থাকে তার হাত থেকে তো সেই দামি পুরনো আংটিটা চলে গেল, মোটামুটি অ্যান্টিক পিস, অনেক পুরনো, এরকম হিরে সে খুঁজে অন্য জায়গায় পাবে না। এবার দেখেই বুঝেছিল জিনিসটার অনেক দাম আছে, কমসে কম সেই হীরের দাম কোটিতে তো হবেই। দুর্ভাগ্যবশত তার হাতছাড়া হয়ে গেল সেটা। উত্তরে এখানে রঞ্জন বলতে থাকে যে রাঘব সরকারের চোখ যে জিনিসের ওপর পড়েছে সেটা হাতছাড়া হয়ে যাবে এত সব। এখানে রঞ্জনকে অর্থাৎ রাঘব সরকারকে কিছু টাকা দিতে বলে। রঞ্জনকে কিছু টাকা ছুড়ে দিয়ে এখানে রাঘব সরকার বলতে থাকে ভালোভাবে সবকিছু খোঁজ লাগাতে, ঘর বাড়ি হোক আর বাইরেই হোক, না হলে। উত্তরে রঞ্জন বলতে থাকে খুব ভালো মতো জান বলে অর্থ হলো রাঘব সরকার ভালো মানুষ না। রাঘব সরকার রঞ্জনকে বলে যে এখানে দুষ্মন্তকেও খুঁজে দেখতে। এদিকে আবার দেখানো হতে থাকে যে সরমা এসেছে গোয়েন্দা কিরিটি রায়ের বাড়িতে তার সাথে কথা বলার জন্য। সরমা এখানে বলতে থাকে কিরিটি রায়কে যে দিনের বেলা ওভাবে মেয়েটাকে কেন বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, সে তো এখানে কিছুই করেননি। কিরিটি রায় বলতে থাকে তদন্তের স্বার্থে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে সরমাই বা এত জোর দিয়ে কি করে বলতে পারে শকুন্তলা কিছু করেন। সরমা বলতে থাকে শকুন্তলা এখানে তার কাকু অর্থাৎ বিমল চৌধুরীকে ভীষণ ভালোবাসত। কিরিটি রায় বলে সে সরমাকে ভালোবাসতো না, কিন্তু এখানে তার মেয়ে যে মাকে ভালোবাসবে না এটা তো হতে পারে না। কথাটা শুনে সরমা চমকে গেলেও কিরিটি রায় বলতে থাকে পরিচয় পাল্টে রাখলেও কখনো মুখের আদল পাল্টে যায় না। সরমা বলতে থাকে এখানে ডিটেকটিভ অনুমান এবং কথাবার্তা যথেষ্ট ভিত্তিহীন। সরমা এখানে কিরিটি রায়কে আবার মনে করিয়ে দেয় এখানে শকুন্তলাকে সে মেয়ের মতো ভালোবেসে বড় করেছে ঠিক, শকুন্তলা এখানে বিমল চৌধুরীর আপন দাদার মাত্র মেয়ে। কিরিটি রায় এখানে বলতে থাকে সে গল্পটা বলছে অনেকটা পুরনো, এখানে সরমা যেন মন দিয়ে সরমা এখানে একটা মফস্বলের মেয়ে ছিল যে পড়াকালীন তার বন্ধুর সাথে থাকতে তাদের হতো প্রতিশ্রুতির বিনিময় তো একটু বেড়ে যায় এবং সে গর্ভবতী হয়ে পড়তে তাদের সম্পর্ক ঠিক মতো টিকে না যাও পরিবারের বদনাম হওয়ার জন্য সে মফস্বল থেকে চলে আসতে বাধ্য হয় কলকাতা। 3 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে সে দয়াবান বিমল চৌধুরীর বাড়িতে আশ্রয়। বিমল চৌধুরী আর সরমা এভাবে গল্পটা সাজায়। বিমল চৌধুরীর বড় দাদার মেয়ে হচ্ছে শকুন্তলা এবং তার বাবার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সরমা এখানে বলতে থাকে সে কি পরিচয় দিত তা হতেন কুমারী মায়ের মেয়ে, কোনো পিতৃ পরিচয় নেই। তো বছর এই সত্যিটা সে লুকিয়ে রেখেছে। সত্যি কথা বলতে শকুন্তলা এই বিষয়ে কিছুই জানে না। সরমা এখানে অনুরোধ করে কিরিটি রায়কে যে সে তার মেয়েকে যেন বাঁচিয়ে না। কিরিটি রায় বলতে থাকে তাকে শান্ত হতে। প্রথম তাকে প্রশ্ন করে যে পার্টির দিন সে তাকে কোনো প্রশ্ন করেছিল উত্তর দেয়নি, আজকে উত্তর দিতে যে পার্টির সময় একমাত্র দোতলার মধ্যে ছিল, কাউকে আসতে বা যেতে কি সে দেখেছিল। সরমার মুখটা আবার থতমত হয়েছে, সে নিজেকে সামলে নিয়ে বলতে থাকে না। কিরিটি রায় বলতে থাকে কতক্ষণ আড়াল করতে পারবে সে, শেষে তারা খুব ভালো মতো জেনেই যাবে। এই কথাগুলো শুনে নিয়ে আরো জোরে জোরে কাঁদতে শুরু করে দেয় সরমা। আবার দেখানো হতে থাকে যে বিনায়ক সেনের সাথে রাস্তায় দাঁড়িয়ে রাঘব সরকার কথা বলতে। বিনায়ক সেন এখানে এত টেনশনের মধ্যেও তার নাটকের কথা বলতে থাকে। রাঘব সরকার আগের নাটকটা এত ভালো হয়েছিল, তার শেষের ভাগটা তো শকুন্তলার এখনো বাকি আছে, যদি এভাবে মাঝখান থেকে বন্ধ করে দিতে হয় খুবই খারাপ দেয়। সুমন্ত এখানে নিখোঁজ, শকুন্তলা এখানে বন্দি, কি হবে সে নিজেই বুঝতে পারছেন। সে এটাও জানে যে রাঘব সরকারের বাড়ির দিকেই যাচ্ছিল এই বিষয়ে কথা বলার জন্য। এটাও বলে যে শকুন্তলাকে এখানে কেন বন্দি করা হলো, কারণ সে তো এখানে শুধুমাত্র গান গাইছিল। এখানে বলতে থাকে রাঘব সরকার যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এখানে তার নাটকের পাগলামি দেখে অর্থাৎ বিনায়ক সেনের কথা বলে তার পাগলামি দেখে সে বুঝতেই পারে নাটক করেই তার মাথাটা একেবারে গেছে। এখানে তাদের প্রত্যেকের মাথাতেই খাড়া ঝুলছে, এই জিনিসটা তার মাথায়। দিকে আবার দেখানো হতে থাকে সরমা বাড়িতে ফিরতে থাকুনি তার সামনে সেই ব্যক্তিটা চলে আসে আপাতমস্তক কাপড় মুড়ি দেওয়া। সে এখানে সরমাকে চেপে ধরে বলতে থাকে সে এতক্ষণ কোথায় ছিল। এদিকে আবার দেখাতে থাকে কিরিটিও তাদের দুজনকে দেখে নিয়ে কোনমোড়া ব্যক্তিটা কি সে তাকেও দেখে নেয় এবং অনুমান তার সঠিক সেটা বুঝে যায়। এখানে সেই ব্যক্তির মুখ দেখানো হয়। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে রঞ্জন বোস বলে ব্যক্তিটি বিমল চৌধুরী দিদির ছেলে, সে সিল করা লক খুলে দিয়ে তার মামার ঘরের মধ্যে খুঁজে দেখছে অনেক জিনিসপত্র। বাইরে থেকে দাঁড়িয়ে সেই ছায়াটা দেখে নেয় সুধীর চক্রবর্তী, সে শকুন্তলার ঘরের দিকেই আসছিল। এই ছায়া দেখেই বলতে থাকে এইসব কি ভুতুরে কাণ্ড হচ্ছে ঘরের মধ্যে। এবং তার মধ্যে তারা সকলেই জানে যে চৌধুরীর ঘর পুলিশ দ্বারা সিল করে দেওয়া হয়েছিল। উনি সুধীর চক্রবর্তীর সামনে কিরিটি রায় এসে জিজ্ঞেস করতে থাকে যে সে এখানে কি করতে। রায় প্রথমে চমকে যায়, তারপর এখানে ডিটেকটিভের মুখ দেখে তাকেও বলতে থাকে সে এখানে কি করছে। আবার দেখানো হতে থাকে অফিসার শিবেন সোম কল করে কিরিটি রায়কে জানান চৌধুরীর ঘরের পুলিশ দিয়ে তৈরি করা সিল ভেঙে গেছে। বাড়িতে সকলকে প্রশ্ন করেছে পুলিশরা, কেউ সঠিক উত্তর দেয়নি, কেউই জানে না। কিরিটি রায় এখানে বলতে থাকে সেটা কোনো বড় ব্যাপার না, আর মেয়েটা অর্থাৎ শকুন্তলাকে কাস্টাডি থেকে ছেড়ে দিতে। এটাও বলে দেয় তাকে একটা কাজ করতে হবে, সন্ধ্যাবেলায় গিয়ে সে দেখা করে সব রাস্তাটা জানাচ্ছে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে শকুন্তলা মনমরা হয়ে আছে, তখনই তার কাছে সরমা খাবার এনে বলতে থাকে এতদিন ধরে ভালো মতো কিছু খাইনি, খেয়ে নিতে। উত্তরে শকুন্তলা বলে খাবার রেখে যেতে এখন তার ইচ্ছে করছে। সরমা তারপরে এখানে শকুন্তলাকে প্রশ্ন করে যে এতদিন পুলিশ কাস্টাডিতে ছিল আর পুলিশরা তাকে কি প্রশ্ন করেছে। উত্তরে শকুন্তলা বলতে থাকে অনেক প্রশ্নই করেছে, কিন্তু এখন তাকে উত্তর দিতে তার কোনো ইচ্ছা করছে না। পরে শকুন্তলা এখানে উল্টে সরমাকে প্রশ্ন
করে জিজ্ঞেস করে যে তার কাকার ঘরে তালাকে ভেঙে পরমা ওখানে জানিয়ে দেয় যে সেও এই বিষয়ে কিছু জানে না। এদিকে দেখানো হতে থাকে যে কিরিটি রায় নিজের আতস কাজ দিয়ে কিছু রত্ন চেক করে দেখছে, সম্ভবত আসল আর নকল তফাৎ বোঝার জন্য। আবার দেখানো হতে থাকে যে কিরিটি রায় শিবেন সোমের সাথে শকুন্তলা নাটকটা যে হচ্ছে এই বিজ্ঞাপনটা যেন খবরের কাগজে দিয়ে দেয়, এমন ভাবে দিতে যাতে সকলের চোখে পড়ে। পুলিশ অফিসার শিবেন সোম বলতে থাকে যে এখানে নায়ক নায়িকা দুজনেই তো বেপাত্তা, তাহলে কি করে হবে? নায়িকা এখানে ঘরে ফিরে এলো, নায়ক তো নিখোঁজ এখন। কিরিটি রায় শিবেন সোমকে বলে তাকে বেশি চিন্তা করতে না, এই বিষয়ে সময় মতো পৌঁছে যাবে, নায়ক তার স্টেজের মধ্যে। পুলিশ অফিসার শিবেন সোম এখানে বলতে থাকে তার মানে এখানে অ্যাডভার্টাইজমেন্টটা একটা টোপ, তাই তো? খুনের দিন থেকেই তো খুনি নিখোঁজ। এদিকে আবার দেখানো হতে থাকে শকুন্তলা তার কাকার ঘরের রত্ন হাতে নিয়ে সেগুলো দেখে বুঝতে পারে যে সেগুলো নকল আসল না। উনি সেখানে উপস্থিত হয়ে যায় কিরিটি রায় তার পেছনে। শকুন্তলা এখানে চমকে গিয়ে কিরিটি রায়কে বলতে থাকে সেই ঘরে কি করছে আর কি করে ঢুকছে। এখানে বলতে থাকে যে শকুন্তলার প্রশ্নটা একদমই অবান্তর, যেই পথ দিয়ে ঢুকেছিল সেই পথ দিয়ে ঢুকেছে কিরিটি। এখানে এটাও বলতে চায় শকুন্তলা যেই জিনিসটা খুঁজছে সেটাও একেবারে ভুল, যেটা খুঁজছে সেটা এখানে নেই। কিরিটি রায় এখানে শকুন্তলাকে একটা সুখবর দিয়ে বলতে চায় যে তার একটা নাটকের শো আবার হবে। এখানে শকুন্তলার উপর একটা রিস্ক আছে, সেটা হচ্ছে যে তাকে উইদাউট রিহার্সাল করতে হবে। শকুন্তলা এখানে জানতে চায় দুষ্মন্তের কি হবে, উত্তরে জানায় সেও ফিরে আসবে, নাটকেরও সঠিক উপস্থাপনাই হবে। এদিকে আবার কিরিটি রায়ের বাড়ির দিকে দেখানো হতে থাকে ব্রত এখানে কিরিটি রায়কে প্রশংসা করছে। এবারের মধ্যে চারিদিকে সে রহস্যই দেখতে পায়, শকুন্তলা নাটকের রহস্য, একদিকে আবার প্রফেসর খুনের রহস্য। এখানে আসল রহস্যটা কি এটাই সে তার বন্ধু থেকে জানতে চায়। কিরিটি রায় এখানে বলতে থাকে সুব্রতকে যে ধৈর্য ধরতে হবে, ধৈর্য সফলতা এনে দেবে। জানিয়ে দেয় সুব্রত সকল ব্যক্তি যারা সবাই পার্টিতে উপস্থিত ছিল তাদের আধ ঘন্টা আগে শো শুরু হওয়ার ফুলকে ডেকে নিতে, এখানে এই মঞ্চের উপরই সেই রহস্য সমাধান করবে। একে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুধীর চক্রবর্তী বিনায়ক সেনকে কল করে বলতে থাকে পেপারের মধ্যে তার নাটকের বিজ্ঞাপন দেখেছে, সে তার পত্নীকে নিয়ে যাচ্ছে, তার যেন কমপ্লিমেন্টারিরা সে পেয়ে যায়। তোরে বলতে থাকে এখানে বিনায়ক সেন খুবই আনন্দের বিষয়, কমপ্লিমেন্টারি ঠিকই পাবে। আর তার থেকেও মজার কথা কিরিটি রায় নাকি বলেছে যে দুষ্মন্তকে আজকেই স্টেজে সে উপস্থিত করে দেবে। এতদিন কোথায় ছিল এই নিয়ে তার মাথা ব্যথা বিন্দু মাত্র নেই। এটা দিয়ে একটা জিনিসই হচ্ছে যে তার শো চলবে। আবার কিরিটি রায় কল করে সুধীর চক্রবর্তীকে জানিয়ে দেয় যে 6টার মধ্যে চলে আসবেন, যারা পার্টিতে উপস্থিত ছিল তাদের নিয়ে এখানে রহস্য সমাধান করবে। আবার দেখানো হতে থাকে মঞ্চের উপর বসেই কিরিটি রায় প্রথমে বলা শুরু করে নিহত বিমল চৌধুরীর বিষয়। নেদি পরিবারের মানুষ দয়াবান, নির্বিবাদ, শিক্ষিত এবং ভদ্র, গবেষণার জন্য কিছু টাকা এদিক সেদিক হয়ে যায়, অর্থাৎ বেশি খরচ হয়ে যাওয়ার জন্য একটু অর্থ কষ্টে ভুগছিল। এ সত্ত্বেও পরিবার এবং বন্ধুদের প্রতি যা দায়িত্ব সাধ্যমতো পালন করে। তারপরে এখানে কিরিটি রায় বলতে থাকে পার্টিতে উপস্থিত সকলকেই সে সন্দেহ তালিকায় রেখেছিল। এখানে সে প্রথম কথা বলতে চাইছে শকুন্তলাকে নিয়ে। এখানে শকুন্তলার সন্দেহ হয়েছিল সামনে একটা বড় অঘটন ঘটতে চলেছে। এই বিষয় নিয়ে এই জন্মদিনের আগের দিন সে কিরিটি রায়ের সাথে দেখা করেছিল এবং বলেছিল সমস্তটা সত্যি কথা সে বলেনি ঠিক, বেশিরভাগ বিষয়টা তার কাছেও অজানা ছিল। কিরিটি রায় আবার বলতে থাকে যে বিমল চৌধুরীর মৃত্যুর পর এখানে তার কথা মতোই পুলিশ শকুন্তলাকে কাস্টাডিতে নেয় তার সেফটির জন্য। পর কিরিটি রায় বলতে শুরু করে রঞ্জন বোসের বিষয়। চৌধুরীর বড় দিদির একমাত্র ছেলে, ব্যাংককে সে একটা জব করতো ঠিকই, কিন্তু 6 মাস হয়ে ফিরে এসেছে। ছিল যে বনেদি পরিবারের তার মামা ব্যাংক ব্যালেন্স ভাঙিয়ে এখানে সে ব্যবসা করবে, তো মামার অবস্থাও এখানে অর্থাভাবের জন্য, পেছনে অর্থ খরচের জন্য খারাপ থাকার জন্য সেও সাহায্য করতে পারেন। পর কিরিটিরা দেখাতে থাকে রাঘব সরকারের বিষয়ের মুখে একজন বড় প্রতিষ্ঠিত গহনা ব্যবসায়ী, সে এছাড়া তার গৃহরত্নেরও ব্যবসা। সরকার এখানে এক ঢিলে 2 পাখি শিকার করতে চেয়েছিল, একটা রঞ্জন বোস, একটা বিমল চৌধুরী। রঞ্জন বোসই একবার দেখা করানোর জন্য রাঘব সরকারকে এনে দিয়েছিল তার মামা বিমল চৌধুরীর কাছে। রঞ্জন বোস বলতে থাকে তার মামার যা ফিনান্সিয়াল কন্ডিশন ছিল, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছাড়া কেউ তার সাহায্য করতে পারতো না। কিরিটিরা আবার বলতে শুরু করে যে এখানে রাঘব সরকার বিমল চৌধুরীর অর্থাভাবের সুযোগ নিয়েই তাকে দিয়ে এক প্রকার জোর করে সিনথেটিক রত্ন তৈরি করা। বিমল চৌধুরীর এই বিষয়ে মন সায় দিত না, কিন্তু সে বাধ্য তো করতে উপায় না থাকা। সরকার এখানে উত্তেজিত হয়ে বলতে থাকে যে এগুলো সব মিথ্যে কথা, বানানো কথা। যদি নকল ব্যবসায়ী করতো গ্রহরত্নে, এতদিনে তার ব্যবসা লাট হয়ে যেত আর পুলিশ তো তাকে ধরেও নিতে পারত। কিরিটিরা এখানে জানাতে থাকে তাকে ধৈর্য ধর, তার এখানে নকল রত্নে গ্রহরত্নের স্যাম্পেলের সাথে বিমল চৌধুরী তৈরি করা সেই সিনথেটিক গ্রহরত্নের স্যাম্পেল মিলে গেছে। সরকারের এখানে গ্রহরত্নের ল্যাবরেটরি পুলিশ রেড করেছে। দিকে আবার সুধীর চক্রবর্তীর বিষয়ে কিরিটি রায় বলতে শুরু করে বিমল চৌধুরীর বাল্য বন্ধু এবং একসাথে কলিগও বটে। একটা জিনিসে বিমল চৌধুরী ফার্স্ট হতো আর সুধীর চক্রবর্তী সেকেন্ড। বিষয় নিয়ে কি তার মনে কোনো প্রতিহিংসা তৈরি হয়েছে? সুধীর চক্রবর্তী বলতে থাকে বাল্য বন্ধুর কথাটা তো সে বলল, অনেক দিনের ভালো বন্ধু তার, এখানে তার উপর সন্দেহ হওয়ার কারণ সে দেখতে পাচ্ছেন সন্দেহ, বরং এখানে দুষ্মন্তের উপর, কারণ পার্টির দিন অর্থাৎ খুনের সময় থেকেই তাকে পাওয়া যাচ্ছে না। এটাও বলে যে কিরিটিরাও তাকে সেদিন দেখেছি তোলাদের বাড়িতে বিমল চৌধুরীর ঘরে তালা ভেঙে দুষ্মন্তই হয়তো ঘরে কিছু খোঁজাখুঁজি করছিল। কিরিটিরা বলতে থাকে এটা কোনোভাবেই হয়নি, আসলে সেটা রঞ্জন বোস ছিল। রঞ্জন আসলে সেখানে শকুন্তলার সেই আংটিটা খুঁজছিল যেটা দুষ্মন্ত তাকে দিয়েছিল, কারণ সেটা রাঘব সরকার তার উপর চাপ দিয়েছিল খুঁজে দেওয়ার জন্য। সেখানে তো পার্টি থেকে রাঘব সরকারের কথা রঞ্জন বোস
রাক্ষস বেরিয়ে গিয়ে সুমন্তের পিছুও নেয় এবং তার মাথায় একটা কাঠের বাড়ি মেরে সেখানে বেহুশ করে দেয়। বেহুশ করার পর তার গা থেকেও ভালোভাবে চেক করে যে আংটিটা তার কাছে আছে কিনা, সেটা না পাওয়া সে চলে যায়। গোয়েন্দা কিরিটিরা এখানে এইটাও জানিয়ে দেয় যে সবাই ব্যর্থ হয়েছে, আংটিটা আসলে কিরিটি রায়ের কাছে ছিল, সেটা সে সবাইকে দেখিয়েও দেয়। তৃতীয় দৃশ্যে এখানে দেখানো হতে থাকে যে বিমল চৌধুরীতলাকে যখন নিজের ঘরে ডেকেছিল তখনই তার কাছ থেকে আংটিটা চেয়ে নিয়ে বলেছিল সরকারের কুদৃষ্টি শুধুমাত্র শকুন্তলার ওপরে নেই, সে আংটিটার ওপরেও আর 3 দিনের মধ্যে একটা নকল আংটি গড়িয়ে দেবে, সেটা যেন সে পরে থাকে। শকুন্তলাও রাজি হয়ে আংটিটা তার কাকুকে দিয়ে দেয় আর এটা বললে খুবই ঠিক আছে, কিন্তু সেই মেয়েটাই যদি না থাকে তাহলে আংটিটার কি হবে। সাফসাফভাবে সে তার কাকুকে জানিয়ে দেয় যে রাঘব সরকারের মতো লোককে বিয়ে করার থেকে সে মরে যেতে পছন্দ করবে। কিরিটিরা এখানে বলতে থাকে প্রথমে সে ভেবেছি জন্মদিনের পার্টিতে মৃত্যুর পর বিমল চৌধুরীর ঘরে গিয়ে দেখতে পায় তার ঠিক পায়ের কাছে সে আংটিটা ভাবে হয়তো খুনটা আংটির জন্যই হয়েছে, তাই আংটিটা নিজের কাছে রাখতো। এখানে খুনের মেন উদ্দেশ্যটা ছিল অন্য। কিরিটি রায় আবার এখানে এই কথাটা বলতে থাকে খুনির ধরন দেখে তার মনে হয়েছিল খুনের যে করেছে সে কোনোভাবে মহিলা না, একজন পুরুষ মানুষ, ডাক্তারি বিদ্যায় যথেষ্ট ভালোভাবে পারদর্শী। এখানে শর্মা এই তালিকার থেকে বাইরেই ছিল সন্দেহে। তারপর শর্মার বিষয়ে কথা বলতে শুরু করে। সালের যুবতী কলেজে পড়াকালীন একজন পড়ুয়া এই ক্লাসের ছাত্রর সাথে দেখা হয়। এখানে নাটক খুব পছন্দ ছিল, সেও থিয়েটার কর্মীর সাথে থাকাকালীন বন্ধুত্ব থেকে প্রেম হয়। তারপর সেই যুবক তাকে অন্তঃসত্ত্বা অবস্থায় রেখে দিল্লি চলে যায় থিয়েটারের জন্য। বহু বছর বাদে শকুন্তলাদের বাড়িতে তোলার জন্যই তারা দুজন সম্মুখে আসে। তৃতীয় দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বিমল চৌধুরী বলছে বিনায়ক সেন শকুন্তলা তার একমাত্র ভাইজি, ছোটবেলা থেকে যা আবদার করেছে সমস্ত মেটানোর চেষ্টা করে। এবার সে থিয়েটারে অভিনয় করতে চাইছে, তাই এই পারমিশনও সে তাকে দিয়ে বিনায়ক সেনকে অনুরোধ করে সে যেন তাকে গাইড করে। তারপরই বিনায়ক সেন সম্মতি জানানোর পর সেখান থেকে যেতে গিয়ে রমা আর বিনায়ক মুখোমুখি হয়ে যায়। তাদের একে অপরকে দেখে তারা চিনতে পারে, দুজনে অস্বস্তিতেও পড়ে যায়, মুখ তাদের বিরক্তি এবং ভয়ের ছাপ চলে আসে। এখানে আবার অতীতের দৃশ্যে দেখানো হতে থাকে যে সাদা চাদর মুড়ি দিয়ে যে ব্যক্তিটি আসছে এটা আর কেউ না, বিনায়ক সেন লুকিয়ে দেখা করতে আসতো রমার সাথে। রমাকে সে বলে সে দেখেই বুঝতে পেরেছে যে শকুন্তলা তারই মেয়ে, কারণ মা আর মেয়ের মুখের আদল একরকম। আর এটাও জানায় যে তার প্রেগনেন্সির বিষয়টা তার কোনো আন্দাজের মধ্যেই ছিল না। রমা এখানে সাফসাফ জানিয়ে দেয় যে এইগুলো অনেক আগের কথা। এখন এখানে শকুন্তলার পরিচয় বিমল চৌধুরীর একমাত্র ভাইজি, মা বাবা এখানে মারা গেছে, তার কাকু এখানে তার সমস্ত সম্পত্তি তার ভাইজির নামে বিল করে দিয়ে। রমা আলো বলে যে সকলের সামনে এসে কাজের লোক হল। বিমল চৌধুরী এখানে তাদের দুজনকে অর্থাৎ মা মেয়েকে যথেষ্ট স্নেহ করে, দুজনকে ভীষণভাবে ভালোবাসে। ফোঁটা দিয়ে এখানে বলতে থাকে বিনায়ক সেন যে শুধুমাত্র মেয়েকে ভালোবাসে, মাকে ভালোবাসেনি এখনো। রমা এখানে রেগে বিনায়ক সেনের কলার ধরে বলতে থাকে এরকম নোংরামো তার মুখেই মানে। বিমল চৌধুরী আর তার মধ্যে আকাশ আর পাতালের তফাৎ আছে, উল্টোপাল্টা কথা না বলে এখান থেকে চলে যেতে। এদিকে আবার থিয়েটারের দৃশ্যে দেখানো হতে থাকে সেন জোর গলায় বলতে থাকে হ্যাঁ সে সব স্বীকার করছে, শকুন্তলা তার মেয়ে আর শর্মা এখানে তার স্ত্রী, কিন্তু এই কেচ্ছাগুলো রটিয়ে কিছুই হবে না। এখানে কিরিটি রায় তো বলেছিল যে খুনি একজন ডাক্তার। কিরিটি রায় মঞ্চের উপর থেকে বলতে থাকে একদম সে মিথ্যে কথা কোনোভাবে বলেন। নাটক নিয়ে পড়াশোনা করতে যাওয়ার আগে বিনায়ক সেন 2 বছর ডাক্তারি পড়েছিল, খুনের ক্ষেত্রে এই ডাক্তারি বিদ্যাটাই সে লাগিয়েছিল। কিরিটি রায় আবার এখানে বলতে থাকে যে বিনায়ক বাথরুমের পাশ দিয়ে যে একটা সিঁড়ি ছিল গুপ্তের বিষয়ে সে শুধুমাত্র জানতো আর শর্মা জানতে দিয়ে উঠে গিয়ে সে শর্মার সাথে দেখা করত। সিঁড়িটাই সে বাথরুম যাওয়ার নাম করে পার্টি থেকে বেরিয়ে বিমল চৌধুরীর ঘরে যায় লুকিয়ে এবং তাকে হত্যা করে। এখানে বলতে থাকে সেই জিনিসটা একজনই দেখেছিল, সেটা শর্মা। এখানে বলতে থাকে যে এই বিষয় নিয়ে সে বিনায়ককে বারবার না করেছে, একই প্রস্তাব নিয়ে সে তার কাছে বারবার আসতো, ধমকাতো পর্যন্ত। দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে বিনায়ক সেন আবার বলছে শর্মা চৌধুরী এখানে মারা গেলে এমনিতেই সব সম্পত্তি তাদের মেয়ের নামেই আছে, তারা আবার ফ্যামিলি হিসেবে একসাথে থাকতে পারবে। শর্মা এখানে কেঁদে বলতে থাকে যে একসাথে থাকার প্রতিশ্রুতি বাহানা সে তাকে আগেও অনেকবার দিয়েছে, সুখের বিষয়ে সে যাকে ভরসা করেছে সে তার ভরসার দাম দেয়। একজন বাইরের লোক অর্থাৎ বিমল চৌধুরী এই কাজটা নিঃস্বার্থ নিঃসন্দেহে করে দেখিয়েছে। আবার এদিকে দেখানো হতে থাকে যে বিনায়ক সেনের মাথা গরম হয়ে শর্মার মুখ চেপে ধরে বলতে থাকে ফিসফিসিয়ে তার কানে সে যা বলছে সেটা কাজেও করে দেখাবে, তার জন্য অপেক্ষা করতে তারা একসাথে ফ্যামিলি হিসেবে থাকবে। এখানে এইসব বিষয় নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই, একমাত্র নজর গেছে বিমল চৌধুরীর বিপুল বনেদি সম্পত্তির ওপর। ইটিরা এখানে শর্মা থেকে ক্ষমা চেয়ে বলতে থাকে জনসমক্ষে এই কথাগুলো বলা ঠিক না তার, কিন্তু এখানে তদন্তের স্বার্থে জিনিসগুলো তাকে করতেই হচ্ছে। এটাও একদম সঠিক কথা যে দুষ্মন্ত এই বিষয়ে জানতো। শকুন্তলা জন্মের বৃত্তান্ত জানার পরও সে ভালোবাসতো, এটাও জানাতে ভোলে না যে সুব্রত আর সে বাড়ি ফেরার সময় পার্টি থেকে রাস্তার ধারে দেখতে পায় যে পড়ে আছে দুষ্মন্ত আহত হয়ে, এবং সুব্রত আর কিরিটি ইশারা করতে পারে যে তারা বেঁচে আছে এবং তাদের সাথেই নিয়ে যায় তাকে। এটাও জানিয়ে দেয় এখন সে সুস্থ আছে। তো রাতে আর কোনো উপায় না পেয়ে তারা দুষ্মন্তকে নিজের বাড়িতেই নিয়ে যায়। কিরিটি স্ত্রী এখানে কৃষ্ণা তার সেবা শুশ্রূষা করে। কিরিটি বলতে থাকে আজকে শিবেন সোমের এক ঢিলে 3 পাখি মারা হয়েছে, সেখান থেকে 3 জন ক্রিমিনালকে নিয়ে যাবে। প্রথমজন এখানে অবশ্যই রাঘব সরকার, কেস হচ্ছে রত্ন জালিয়াতি এবং ব্ল্যাকমেল। দ্বিতীয় জন হচ্ছে এখানে রঞ্জন টু মার্ডার এবং চুরির চেষ্টা করা। 3 এখানে খুনি স্বয়ং বিনায়ক সেন। এদিকে দেখায় থিয়েটারের
থিয়েটারের বাইরে আবার সুব্রত আর কিরিটি রায় কথা বল। সুব্রত এখানে কিরিটিকে জিজ্ঞেস করে যে এত কিছু শোনার পর দুষ্মন্ত রাজি হলো কি করে। কিরিটি বলতে থাকে এতদিন যে বাড়িতে ছিল এই ক্ষেত্রে কৃষ্ণার একটা বড় ধন্যবাদ প্রাপ্ত তাদের থেকে। 3 দিন ধরে দুষ্মন্তের মগজ ধোলাই সে করেছে, দুষ্মন্তের সেবা শুশ্রূষাও করে। দুষ্মন্ত আর শকুন্তলা সম্পর্কটা টিকে যাওয়ার ক্ষেত্রে এখানকারই একটা বড় হাত আছে, সেই এখানে তাকে বুঝিয়ে রেখেছে। কিরিটি সুব্রতকে আবার বলতে থাকে থিয়েটারের বাইরে দাঁড়িয়ে যে এই পৃথিবীতে সবই সত্য, রঙ্গ রস সফলতা সবই, তো সবার উপরে আসল সত্য হচ্ছে অনুভূতি এবং ভালোবাসা। এদিকে আবার দেখানো হতে থাকে মঞ্চের উপর উপস্থাপনা হচ্ছে শকুন্তলার শেষ দৃশ্য। এখানে দুষ্মন্ত এবং শকুন্তলার মিল হয়ে যায় আসল এপিক স্টোরির মতোই জিনিস। যবনিকা পতনের সাথে সাথে সবাই দর্শক আসন থেকে হাততালি দিতে থাকে। মঞ্চ থেকে রহস্য শুরু হয়ে মঞ্চের উপরই শেষ। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।